প্রবাদ রয়েছে, সাবধানের মার নেই, কারণ একটু অসতর্ক হলেই কখন কিভাবে বিপদ ঘটে যাবে সেটা আপনি বুঝতেও পারবেন না। আজকে যে গল্পটি আপনাদেরকে বলবো সেখানে চুরি, পকেটমারি, জুয়া আর প্রতারণা চক্র কিভাবে কাজ করে তা একদম সহজেই বুঝতে পারবেন। তাহলে চলুন শুরু করি SM মুভিস স্টোরির আজকের নিবেদন। কাহিনীর শুরুতে জেস নামের একটা মেয়েকে দেখা যায়। সে একটা বারে একা বসেছিল, কিন্তু তাকে একা পেয়ে একটা বয়স্ক লোক তাকে বিরক্ত করছিল। তখন জেস ওই লোকটির হাত থেকে বাঁচতে সামনের টেবিলে বসে থাকা একটি লোকের কাছে গিয়ে বলে, তুমি কি কিছুক্ষণের জন্য আমার বয়ফ্রেন্ড হবে? আসলে ওই লোকটা আমাকে ডিস্টার্ব করছে। এটা শুনে সেই টেবিলে বসে থাকা লোকটা, যার নাম ছিল নিকি, সে জেসের সাথে গল্প করতে শুরু করে দেয় এবং কিছু সময়ের মধ্যেই নিকি আর জেসের মধ্যে ভালো বন্ধুত্ব হয়ে যায়। আর ওই বার থেকে তারা সোজা জেসের রুমে চলে আসে আর তারা দুজনে খুব ক্লোজ হয়ে যায়। এরই মধ্যে ওই ঘরের দরজা খুলে একটা লোক ঢুকে পড়ে। জেস নিকিকে বলে, তুমি এখান থেকে পালিয়ে যাও, কারণ ও আমার হাজবেন্ড। এদিকে সেই লোকটা বন্দুক বের করে নিকিকে মারতে যায়, কিন্তু নিকি ভয় না পেয়ে বলে, আমি ক্যান্সারের রোগী, বেশি দিন হয়তো আর বাঁচব না, তাই আমাকে মেরে ফেলে তুমি আমার উপকারই করবে, অতএব তাড়াতাড়ি গুলি চালাও। এটা শুনে জেসের হাজবেন্ড ঘাবড়ে যায় আর সে গুলি করতে পারে না। এটা দেখে জেস বলে, থাক, ও আমাদের প্ল্যান ধরে ফেলেছে। আর এখানে আসল ব্যাপারটা জানা যায়। আসলে জেস লোকজনকে ফাঁসিয়ে তার রুমে নিয়ে আসে, আর এই লোকটা তখন তার হাজবেন্ড সেজে তার রুমে ঢুকে পড়ে আর মেরে ফেলার ভয় দেখিয়ে টাকা পয়সা লুট করে নেয়। তারা আসলে প্রতারক, লোককে নানানভাবে ঠকিয়ে তাদের টাকা পয়সা কেড়ে নেয়। কিন্তু নিকি তাদের এই প্ল্যান ধরে ফেলে, কারণ সে জেসকে বারের ভিতরে একটা লোকের পকেট মারতে দেখেছিল, তাই সে আগে থেকেই বুঝতে পেরেছিল তার সাথে এমন কিছু হতে চলেছে। এরপর নিকি সেখান থেকে চলে যায়। আসলে নিকি নিজেও একজন বড় মাপের ঠক ছিল। সেও লোকজনকে বোকা বানিয়ে তাদের টাকা লুট করে নিত। এরপর একদিন জেস যখন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল, ওই সময় নিকি তার পিছু করে আর তার সাথে গল্প শুরু করে দেয়। একটু পরে তারা একটা ক্যাফেতে গিয়ে বসে। এদিকে জেস নিকির ওপর খুব ইমপ্রেস হয়ে গিয়েছিল। সে চুরির বিষয়ে নিকির থেকে জানতে চায়। নিকি বলে, আমি ছোটবেলা থেকেই চুরি করি। আমার বাবা, আমার বাবার বাবা সবাই চোর ছিল, আর চুরি হলো আসলে একটা ফোকাসের খেলা। তুমি যদি একবার সামনের মানুষটির ফোকাস তোমার ইচ্ছে মতন ঘোরাতে পারো, তাহলে তুমি তার কাছ থেকে যা চাইবে তাই নিয়ে নিতে পারবে, কারণ মানুষের মন একবারে দুটো জিনিস নিয়ে ভাবতে পারে না। এরপর কিছুক্ষণ পরে তারা বাইরে চলে আসে, আর নিকি জেসের সাথে কথা বলতে বলতে জেসের থেকে একের পর এক জিনিস চুরি করতে থাকে, কিন্তু জেস একটাও চুরি ধরতে পারে না। জেস আসলে জানতো যে নিকি তার সব জিনিস চুরি করবে। তার হাতের ঘড়ি, ওয়ালেট, ব্যাগ, সানগ্লাস সবকিছু নিকি চুরি করে নেয়, কিন্তু জেস কিছুতেই ফোকাস করতে পারছিল না, কারণ নিকি তাকে বিভিন্নভাবে ব্যস্ত রাখছিল। সে নিকির এই চুরি করার টেকনিক দেখে ইমপ্রেস হয়ে যায়। সেই সময় নিকি তাকে বলে, যদি আমি তোমার হাতের দিকে তাকিয়ে তোমার সঙ্গে কথা বলি, তখন তুমিও ঠিক সেই সময় আমার হাতের দিকে তাকাবে, আর সেই মুহূর্তে আমি তোমার সব জিনিস চুরি করে নেব। আবার আমি যদি তোমার চোখের দিকে তাকিয়ে কথা বলি, তাহলে তুমিও সরাসরি আমার চোখের দিকে তাকিয়েই কথা বলবে, এবং তখনও আমি তোমার সব জিনিস চুরি করে নেব। মানুষের ব্রেন আসলে এইভাবেই কাজ করে। সে আরও বলে, আমাদের একটা বড় টিম আছে, আর আমরা মূলত চুরি করি আর সব কিছু নিজেদের মধ্যে ভাগ করে নেই। এরপর নিকি সেখান থেকে চলে যায়। পরের দিন নিকি একটা রেস্টুরেন্টে এসে বসেছিল। ওই সময় জেস সেখানে চলে আসে আর বলে, আমি তোমাদের সাথে কাজ করতে চাই। নিকি বলে, আমি যে এখানে আছি তুমি সেটা জানলে কিভাবে? তখন জেস বলে, কাল আমি তোমার পকেট থেকে রেস্টুরেন্টের একটা বুকিং কার্ড চুরি করে নিয়েছিলাম, আর খুঁজতে খুঁজতে আমি এখানে চলে এসেছি। এরই মধ্যে নিকির টিমের একজন মেম্বার আসে আর সে জেসকে ওয়েলকাম করে। সে বলে, নিকি আমাদের আগে থেকেই জানিয়েছিল যে তুমি এখানে আসবে। এটা শুনে জেস পুরো অবাক হয়ে যায়। সে বুঝতে পারে
সে যে এখানে আসবে সেটা নিকি আগে থেকেই বুঝে গিয়েছিল, আর সে ইচ্ছে করেই কাল রাতে রেস্টুরেন্টের বুকিং কার্ডটা চুরি করতে দিয়েছিল। এখানে বোঝা যায় নিকি মানুষের ব্রেন নিয়ে খেলতে ঠিক কতটা এক্সপার্ট। এরপর জেসকে তারা তাদের টিমে নিয়ে নেয়, আর জেস চুরি করতে ঠিক কতটা এক্সপার্ট সেটা দেখার জন্য তারা একটা ভিড়ের মধ্যে ঢুকে যায়। এখানে জেস তার জাদু দেখাতে শুরু করে। জেস সেখানে অনেকগুলো লোকের থেকে প্রচুর জিনিস চুরি করে নেয়। প্রথমে তারা বুদ্ধি করে একটা ক্যামেরার লেন্স চুরি করে, এরপর আরেকটা লোককে ধাক্কা দিয়ে তার ওয়ালেট নিয়ে নেয়, আর সাথে সাথে সেটাকে তাদের টিমের একজনকে পাস করে দেয়। এবার জেস একটা চপস্টিক দিয়ে একটা ভ্যানিটি ব্যাগ থেকে ওয়ালেট তুলে নেয়। নিকি আর তার টিমের সবাই এখানে জেসের চুরি করার টেকনিক দেখে পুরো ইমপ্রেস হয়ে যায়। পরের দিন তারা একটা এয়ারপোর্টে যায়, আর নিকি জেসের সাথে কথা বলতে বলতে হঠাৎ করে তার ওপর চিৎকার করে ওঠে, আর ওখানে থাকা সবার ফোকাস তখন তাদের দিকে চলে যায়। এবং এই অল্প সময়ের মধ্যেই নিকির টিমের বাকিরা ওখানে লোকজনদের ব্যাগ, সুটকেস, ওয়ালেট সব কিছু চুরি করে নেয়। এরপর নিকির টিমের আড্ডা দেখা যায়, আর সেখানে তাদের সাথে আরও অনেকে কাজ করত। এখানে জেসের একটা নেকলেস খুব ভালো লেগে যায়, সে নিকির কাছে ওটা চায়, কিন্তু নিকি বলে আমরা কোনো চুরি করা জিনিস নিজেদের কাছে রাখি না, সব কিছু বিক্রি করে দেই। এরপর জেসের থাকার জন্য নিকি একটা খুব সুন্দর ফ্ল্যাটের ঠিকানা দেয়। জেস খুব খুশি ছিল, আর সেই দিন রাতে নিকি হঠাৎ করে জেসের রুমে আসে, আর তারা দুজনে খুব ক্লোজ হয়ে যায়। অর্থাৎ তারা এখন দুজন দুজনকে পছন্দ করতে শুরু করেছে। পরের দিন জেস আর ফারাদ নামের একটি লোক, যে আসলে নিকির টিমের মেম্বার ছিল, তারা দুজনে রেস্টুরেন্টে বসে গল্প করছিল। হঠাৎ করেই ফারাদের বুকে ব্যথা শুরু হয়, আর সে চিৎকার করে মাটিতে শুয়ে পড়ে। জেসও তখন চিৎকার চেঁচামেচি শুরু করে দেয়, আর এই ফাঁকে টিমের বাকি মেম্বাররা ওখানে সবার জিনিসপত্র চুরি করতে থাকে। এখানে বোঝা যায় ফারাদ আসলে অসুস্থ না, সে আসলে চুরির জন্য এই নাটকটা করেছিল। কয়েকদিনের মধ্যেই নিকির টিম সমস্ত চুরির জিনিসপত্র বিক্রি করে দেয়, আর সেগুলো বিক্রি করে তারা মোট $12 লক্ষ পেয়েছিল। নিকি সবাইকে বলে আমাদের এই জায়গাটি ছেড়ে দিতে হবে, আর এখান থেকে যাওয়ার আগে সবাই যেন রুম ক্লিন করে সব ফিঙ্গারপ্রিন্ট একদম মুছে ফেলে, আর সবাই এখান থেকে খালি হাতে তাদের বাড়ি যাবে। আমি তোমাদের সবার বাড়িতে সবার টাকার ভাগ পাঠিয়ে দেব। এরপর নিকি সেখান থেকে সবার টাকা নিয়ে নেয়। এখানে তাদের টিমের একজন বলে টাকা সাবধানে নিয়ে যেও, আর ভুলেও এই টাকা দিয়ে জুয়া খেলবে না। আসলে নিকির জুয়া খেলার একটা নেশা ছিল, আর সে আগেও জুয়া খেলে অনেক টাকা হেরে গিয়েছিল। পরের দিন নিকি আর জেস সেই টাকার ব্যাগটা নিয়ে একটা খেলা দেখতে যায়, কিন্তু জেস সেখানে খেলা দেখে একদমই মজা পাচ্ছিল না, কারণ সে এই খেলা একদমই বুঝতো না। তখন তারা দুজনে মজা করে একটা গেম খেলতে শুরু করে। নিচে দর্শকদের মধ্যে একটা মেয়ে তার সিট থেকে উঠে বেরিয়ে আসছিল। জেস তখন বেটিং করে বলে এই মেয়েটি যখন উপরে আসবে তখন কমপক্ষে 8 জন মেয়েটির দিকে ঘুরে তাকাবে, কিন্তু নিকি বলে 5 জন ঘুরে তাকাবে। আর তারা এই বেটিংয়ে $100 করে বাজি ধরেছিল। এমন সময় তাদের পাশে বসে থাকা একটি লোক তাদের সাথে বেটিং করতে চায়। সে বলে মেয়েটিকে 3 জন ঘুরে দেখবে। একটু পরে মেয়েটি যখন উপরের দিকে উঠে আসে তখন 7 জন মেয়েটিকে ঘুরে দেখে। যেহেতু জেস 8 বলেছিল তাই কাছাকাছি নম্বর হওয়ায় জেস জিতে যায়। এদিকে সেই লোকটা যার নাম ছিল লিওন, সে নিকির সাথে বেটিং করতে শুরু করে। তারা গ্রাউন্ডে খেলা প্লেয়ারদের উপর বেটিং লাগায়, কিন্তু নিকি পরপর 2 বার লিওনের কাছে হেরে যায়। এবার নিকি তার টাকার পরিমাণ আরও বাড়িয়ে $10,000 করে দেয়। নিকি বলে এবার যে প্লেয়ার বল ধরার চেষ্টা করবে তার হাত থেকে বল ফসকে পড়ে যাবে, কিন্তু লিওন বলে ওই প্লেয়ার ক্যাচ ধরতে পারবে। একটু পরে যখন খেলার মধ্যে একটা প্লেয়ার বল পাস করে তখন সামনের প্লেয়ার সেই বলটাকে ক্যাচ করে নেয়। মানে নিকি তার $10,000 লিওনের কাছে হেরে গেছে, আর তখন পর্যন্ত নিকি প্রায় $15,000 হেরে গিয়েছিল। জেস তখন নিকিকে বোঝায় এখন আমাদের এখান থেকে চলে যাওয়া উচিত, কিন্তু নিকি অনেক রেগেছিল। সে এবার তার কাছে থাকা $12 লক্ষ টেবিলের ওপর রেখে দেয়, আর সে পুরো টাকাটাই জুয়াতে লাগিয়ে দেয়। সে এবার কার্ডের গেম খেলা শুরু করে। এদিকে লিওন নামের সেই লোকটা অনেক ধনী ছিল,
তাই সেও জুয়া খেলতে রাজি হয়ে যায়। কিন্তু এবারও নিকি হেরে যায় আর সে তার সব টাকা হারিয়ে ফেলে। আর এই টাকার মধ্যে নিকির টিম মেম্বারদের টাকাও রাখা ছিল, আর সব টাকা তারা এখন হেরে গিয়েছিল। জেস পুরোপুরি ভেঙে পড়ে আর নিকি মনের দুঃখে ওখান থেকে বেরিয়ে যায়। কিন্তু তখনই পিছন থেকে লিওন মজা করে বলে, তুমি যখন কোনো বড় প্লেয়ারদের সাথে খেলবে তোমার সাথে ঠিক এটাই হবে। এটা শুনে নিকি আবার দাঁড়িয়ে যায়। সে আবার ফিরে এসে বলে, আমি এবার ডবল টাকা লাগাতে চাই, মানে এবার আমি $24 লক্ষ জুয়ায় লাগাবো। নিকি বলে, তুমি গ্রাউন্ডে খেলা যে কোনো একজন প্লেয়ারের নাম্বার পছন্দ করো, আমি সেই নম্বরটা অনুমান করে বলবো। তবে লিওন এই খেলায় রাজি হয় না। তখন নিকি বলে, আচ্ছা ঠিক আছে, আমি অনুমান করব না, বরং জেস ওই নম্বরটা অনুমান করবে। নিকির পাগলামো দেখে লিওন খেলতে রাজি হয়ে যায়। এদিকে জেসের চোখে ততক্ষণে জল চলে আসে। সে আবারও নিকিকে এই জুয়া খেলা থেকে আটকানোর চেষ্টা করে, কিন্তু নিকি বলে, তুমি শুধু আমার ওপর ভরসা রাখো এবং একটা নাম্বার অনুমান করো, আমি জানি তুমি জিতবে। এদিকে লিওন দূরবীন দিয়ে দেখে একটা প্লেয়ারের নাম্বার লিখে নিয়েছিল। এবার জেস দূরবীন দিয়ে মাঠের দিকে তাকায়, কিন্তু সে বুঝতে পারে না যে সে কোন প্লেয়ারের নাম্বার বলবে, কারণ মাঠে অনেক প্লেয়ার ছিল। তাকে ঘাবড়াতে দেখে লিওন নিকিকে বলে, এখনো সুযোগ আছে, তুমি তোমার বাজি ফিরিয়ে নাও। কিন্তু নিকি কিছুতেই রাজি হয় না। আর একটু পরই দেখা যায় জেস পুরো অবাক হয়ে গেছে, কারণ সে মাঠে ফারাদকে খেলতে দেখে, আর ফারাদ 55 নম্বরের জার্সি পরে খেলছিল। জেস আর কোনো চিন্তা না করেই বলে 55। এটা শুনে লিওন পাগলের মতন হাসতে শুরু করে। সে বলে, তুমি এই জুয়ায় জিতে গেছো। লিওন নিজেই হতবাক হয়ে যায়, কিভাবে এটা সম্ভব হলো। আর নিকি মুহূর্তের মধ্যে প্রায় $50 লক্ষ জিতে নেয়। এরপর নিকি আর জেস সেখান থেকে বেরিয়ে একটা গাড়িতে উঠে পড়ে। গাড়িতে উঠেই জেস নিকিকে জোরে জোরে মারতে শুরু করে, কারণ সে এখনো পর্যন্ত নিকির প্ল্যানিংয়ের ব্যাপারে কিছুই জানতো না। একটু আগেও সে ভেবেছিল হয়তো নিকি রাগের কারণে তারা তাদের সব টাকা হারিয়ে ফেলেছে। তখন নিকি বলে, লিওন একজন খুব বড় মাপের জুয়ারি, এমন কোনো জুয়া নেই যে সে খেলেনি, এবং সে সব কিছুর উপরে জুয়া খেলে। জেস তখন বলে, তুমি কিভাবে বুঝলে যে লিওন 55 নম্বরটাকে বেছে নেবে? তখন নিকি তার প্ল্যানিং বলতে শুরু করে। সে বলে, আমরা অনেক আগে থেকেই লিওনকে ফলো করতে শুরু করি। তার ব্রেনে এই 55 নম্বরটাকে আমরা ঢুকিয়ে দিয়েছিলাম। তাকে সারাদিন আমরা সব জিনিসের মধ্যে এই 55 নম্বরটিকে বারবার করে দেখিয়েছি, যাতে লিওনের মাইন্ডে এই 55 নম্বরটি গেঁথে যায়। যেমন তার হোটেল রুমের ঝাড়বাতির ডিজাইন 55 নম্বরের ছিল, লিফটের পাশে থাকা পোস্টারে 55 নম্বর ছিল, হোটেল রুমের রিসিপশনে সবাই 55 নম্বরের জার্সি পরেছিল, এমনকি হোটেলের গেটের দারোয়ানের পোশাকেও 55 নম্বর লেখা ছিল। হোটেল থেকে স্টেডিয়ামে যাওয়ার পথের ধারে বেশিরভাগ লোক 55 নম্বর জার্সি পরেছিল। সে যখনই তার গাড়ির জানলা দিয়ে বাইরে দেখেছে, সে বারবার ওই 55 নম্বরটাকে দেখেছে। এমনকি কাল রাতে সে যে মেয়ের সাথে সময় কাটিয়েছিল তার পিঠেও এই 55 নম্বরের ট্যাটু করা ছিল, আর মেয়েটিকে আমরাই পাঠিয়েছিলাম। এছাড়া ট্রাফিক জ্যামে সে ফারাদকে দেখেছিল, এমনকি সে ফারাদের পোস্টারেও 55 নম্বর দেখেছে। এছাড়া আমরা যেখানে বসেছিলাম ওখানে একটা চাইনিজ গান বাজছিল, যেখানে বারবার চাইনিজ ভাষায় 55 নম্বরটা বলা হচ্ছিল। আর এই সব কিছুর পরে সে যখন প্লেয়ার পছন্দ করার জন্য দূরবীন চোখে লাগায়, তখন তার সামনে ফারাদের মুখটা ছিল সব থেকে পরিচিত, কারণ সে সকাল থেকেই এই মুখটা বারবার দেখেছে। আর এই 55 নম্বরটা তার মাইন্ডে আগে থেকেই ছিল, তাই সে ওই নম্বরটাকেই বেছে নিয়েছে। অন্যদিকে তুমি এইসব ব্যাপারে কিছুই জানতে না, তাই তোমার অভিনয় একদম জেনুইন ছিল। তোমার নার্ভাসনেস দেখে লিওন আরও বেশি কনফিডেন্স পেয়েছিল। নিকির প্ল্যানিং শুনে জেস পুরো হতবাক হয়ে যায়। তবে নিকি তখন সেই টাকার ব্যাগ থেকে জেসের ভাগের টাকা তাকে দিয়ে দেয়, আর সে বলে, আমাদের কাজ শেষ হয়ে গেছে। আর সে গুড বাই বলে গাড়ি থেকে বেরিয়ে চলে যায়। জেস কিছু বুঝতে পারে না যে আসলে এটা কি হচ্ছে। সে ভীষণ কষ্ট পায়, কারণ সে নিকিকে এতদিনে খুব ভালোবেসে ফেলেছিল। আর নিকির এইভাবে চলে যাওয়ায় জেস পুরো ভেঙে পড়ে। এরপর 3 বছর কেটে যায় এবং নিকিকে একটা রেসের মাঠে দেখা যায়। তার সাথে গাড়িগা নামের একটা ধনী লোক কথা বলছিল। গাড়িগার স্পোর্টস গাড়ির বিজনেস ছিল। সে বলে, আমি একটা দারুণ ইঞ্জিন তৈরি করেছি,
কিন্তু অন্য একটি কোম্পানি আমাদের থেকেও আরও ভালো ইঞ্জিন তৈরি করে ফেলেছে। আমি চাই তুমি তাদের বোকা বানিয়ে তাদের কাছে আমার ইঞ্জিনের বিষয়ে কিছু ভুল ইনফরমেশন দাও, যাতে তারা সেগুলো নিজেদের ইঞ্জিনে ব্যবহার করে আর তাদের ইঞ্জিন খারাপ হয়ে যায়। নিকি যেহেতু একজন প্রতারক ছিল, তাই সে এই কাজ করতে রাজি হয়ে যায়। তবে গাড়িগার বডিগার্ড নিকির দিকে একটু সন্দেহের নজরে দেখে, কারণ নিকির ওপরে তার ভরসা ছিল না। পরের দিন সব স্পোর্টস গাড়ির মালিকেরা একটা পার্টি করছিল। নিকি সেই পার্টিতে যায় আর সেখানে সে নিজেকে একজন ইঞ্জিনিয়ার বলে দাবি করে। সে সবাইকে বলে, আমি গাড়িগার কোম্পানিতে কাজ করতাম, ওর গাড়ির ইঞ্জিন আসলে আমিই বানিয়েছি, কিন্তু ও আমাকে চাকরি থেকে বের করে দিয়েছে। আর নিকির এইসব কথা ওখানে বাকি গাড়ির মালিকেরা শুনছিল। এরই মধ্যে নিকি ওখানে জেসকে দেখতে পায়। সে দেখে গাড়িগার সাথে জেস খুব ঘনিষ্ঠ হয়ে আছে। তার এই বিষয়টা ভালো লাগে না। নিকি তখনই বাইরে চলে আসে আর কিছুক্ষণ পর সেখানে জেসও আসে। জেস বলে, গাড়িগা আমার অতীতের বিষয়ে কিছুই জানে না, তাই তুমি তাকে কিছু বলো না। কিছুক্ষণ পর পার্টির মধ্যে নিকি মদ খেয়ে পাগলামো শুরু করে দেয় আর সে গাড়িগাকে প্রচণ্ড পরিমাণে গালাগালি করতে শুরু করে। একটু পরে সে গাড়িগাকে ঘুষি মেরে দেয় আর গাড়িগার বডিগার্ডরা তাকে পার্টি থেকে বের করে দেয়। এদিকে নিকির এই প্ল্যানিংটা কাজ করে যায়, কারণ বাকি যে গাড়ির মালিকরা ছিল তারা সত্যিই ধরে নেয় যে নিকি গাড়িগার জন্য গাড়ির ইঞ্জিন বানিয়েছিল। পরের দিন নিকি সেই গাড়ির মালিকের সাথে কথা বলে আর তার সাথে চুক্তি করে গাড়িগার সিক্রেট প্রজেক্ট বিক্রি করে দেওয়ার কথা বলে। এর মানে গাড়িগার নিকি যে প্ল্যান করেছিল সেই মতো কাজ এগোচ্ছিল। কিন্তু এখানে নিকি জেসকে দেখতে পায়। সে গাড়িগার গার্লফ্রেন্ড ছিল, যেটা নিকির একদম পছন্দ হচ্ছিল না। সে জেসের সাথে কথা বলতে চায়, কিন্তু জেস বলে, গাড়িগা আমার অতীত জানলে সে আমার সাথে ব্রেকআপ করে দেবে, তাই তুমি এখান থেকে চলে যাও। তবে নিকি বুদ্ধি করে জেসকে আবার একটা জায়গায় ডেকে নেয় আর সে তার ভুলের জন্য ক্ষমা চায়। এখানে নিকির কথা শুনে জেস বুঝতে পারে যে নিকি তার জীবনে আবার ফেরত আসতে চায়, কিন্তু জেস কোনোভাবেই তাতে রাজি হয় না। এদিকে নিকি তখন তার বন্ধু ফারাদকে ওখানে ডেকে নেয়। যেহেতু জেসের সাথে ফারাদের ভালো বন্ধুত্ব ছিল, তাই সে ফারাদকে পাঠায় জেসকে বোঝানোর জন্য। তখন ফারাদ সেই নেকলেসটা দেয়, যেটা একসময় জেস নিকির কাছে চেয়েছিল। এসব দেখে জেসের বিশ্বাস হয় যে নিকি তাকে ভালোবাসে। নিকি সেদিন যখন তার হোটেল রুমে ফিরে আসে, তখন সে তার রুমের সামনে জেসকে বসে থাকতে দেখে। সে বুঝে যায় জেস তাকে এখনও ভালোবাসে। তারা দুজনে সেদিন রাতটা একসাথে কাটায়। তবে সকালে গাড়িগার বডিগার্ড নিকির রুমে চলে আসে। সে বুঝতে পারে নিকির রুমে নিশ্চয়ই কেউ আছে। সে এবার নিকির রুম ঘুরে দেখতে থাকে। জেস তখন বুদ্ধি করে পাশের রুমের ব্যালকনিতে চলে যায়। এদিকে নিকি গাড়িগার সাথেও প্রতারণা শুরু করে দেয়। সে গাড়িগার ল্যাপটপ হ্যাক করে নেয় আর গাড়িগার ইঞ্জিনের আসল সিক্রেট চুরি করে নেয়। আর সেই দিনই নিকি অন্য এক গাড়ির মালিকের সাথে দেখা করে আর সে তাকে গাড়িগার গাড়ির ইঞ্জিনের সিক্রেট সেল করে দেয়। তবে এখানে নিকি আরও একটা প্ল্যানিং করে। সে এই রেসের যতগুলো মালিক আছে সবার কাছে সেই আসল সিক্রেট সেল করে দেয় আর এতে করে সে মোট $3 কোটি তাদের কাছ থেকে নিয়ে নেয়। নিকি আর জেস প্ল্যানিং করেছিল তারা দুইজনে এই সব টাকা নিয়ে এখান থেকে চলে যাবে। তারা যখন গাড়িতে ছিল ঠিক তখনই গাড়িগার একজন লোক তাদের গাড়িতে এসে ধাক্কা মারে। এবার তারা নিকি আর জেসকে ধরে নিয়ে যায় এবং সাথে সেই $3 কোটি নিয়ে আসে। গাড়িগার আসলে নিকির ওপরে আগে থেকেই সন্দেহ ছিল, তাই সে নিকির ওপর নজর রাখার জন্য একজন লোক সবসময় সেট করে রেখেছিল। গাড়িগা খুব রেগেছিল, কারণ নিকি তার ইঞ্জিনের সিক্রেট সবার কাছে সেল করে দিয়েছিল আর মার্কেটে এখন তার ইঞ্জিনের কোনো মূল্য নেই। সে বলে, আমার ল্যাপটপে অনেক হাই সিকিউরিটি আছে, তুমি কিভাবে আমার ল্যাপটপের সিক্রেট চুরি করলে? তখন নিকি বলে, আমি জেসকে এই কাজে লাগিয়েছিলাম। আমি যখন দেখলাম তোমার ল্যাপটপ আমি হ্যাক করতে পারছি না, তখন জেসের ওপর আমার নজর যায়। জেস যেহেতু তোমার গার্লফ্রেন্ড, তাই আমি ওর সাথে ভালোবাসার মিথ্যে নাটক করতে শুরু করি আর ওকে একটা নেকলেস গিফট করি, যার মধ্যে একটা ডিভাইস লাগানো ছিল যেটা আমার বন্ধু ফারাদ লাগিয়েছিল। এরপর জেস যখন তোমার বেডরুমে যায়, সেই ডিভাইস তোমার ল্যাপটপের কাছে ছিল, যার কারণে আমি তোমার ল্যাপটপ হ্যাক করে ফেলি। জেস এইসব কথা শুনে ভীষণ কষ্ট পায়, কারণ সে নিকিকে সত্যি ভালোবাসতো, কিন্তু নিকি তাকে ব্যবহার করেছিল শুধুমাত্র চুরির জন্য।
তবে নিকির কথা শুনে ওখানে থাকা সবাই হাসতে শুরু করে। তখন গাড়িগা বলে, জেস আমার কোনো গার্লফ্রেন্ড না, ও আমার বেডরুমে কখনো আসেনি। আমি বেশ কয়েকবার ওর কাছে যাবার চেষ্টা করেছি, কিন্তু ও সবসময় কোনো না কোনো বাহানা দিয়ে আমার থেকে দূরে সরে গেছে। এই সময় জেস বলে, আমিও আসলে চুরি করতেই এসেছিলাম। আসলে গাড়িগার হাতে একটা খুব দামি ঘড়ি আছে, আর আমি প্রথম দিন থেকেই ওটা চুরি করার মতলবে ছিলাম। কিন্তু সেদিন পার্টিতে তোমাকে দেখে তোমাকে রাগানোর জন্যই আমি মাঝে মধ্যে গাড়িগার ক্লোজ হতাম। গাড়িগা তখন নিকির কাছে আবারও জানতে চায়, সত্যি করে বলো তুমি আমার সিক্রেট কিভাবে চুরি করেছো। তখন নিকি আসল সত্য বলতে যায়, আর ঠিক তখনই গাড়িগার বডিগার্ড নিকিকে গুলি করে দেয়। এটা দেখে গাড়িগা খুব ঘাবড়ে যায়। বডিগার্ড এবার জেসকেও মারতে যায়, কিন্তু গাড়িগা তাকে আটকায়। সে বলে, তুমি এটা কি করছো? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আমি কোনো পুলিশের ঝামেলা চাই না, এখন তুমি সামলাও এগুলো। এটা বলেই গাড়িগা আর তার বাকি বডিগার্ডরা ওখান থেকে চলে যায়। এদিকে নিকির বুক থেকে প্রচুর রক্ত বের হচ্ছিল। জেস তখন পাগলের মতন তাকে বাঁচানোর চেষ্টা করে। তবে এরই মধ্যে সেই বডিগার্ড যে নিকির ওপর গুলি চালিয়েছিল সে একটা টুলবক্স বের করে আর বলে, আমি ওর হার্টে গুলি করিনি, হার্টের ওপরে গুলি করেছি। এই বলে সে নিকির বুকে একটা ইঞ্জেকশন লাগিয়ে দেয়, আর এতে করে নিকি আবার নিঃশ্বাস নিতে শুরু করে। এবং এখানেই আসল সত্যিটা জানা যায়। আসলে এই বডিগার্ড হলো নিকির বাবা। তারা শেষ 3 বছর ধরে এই চুরির প্ল্যানিং করছে। এই কারণে 3 বছর ধরে সে গাড়িগার বডিগার্ড সেজে কাজ করছিল। আর নিকির বাবাই গাড়িগার ল্যাপটপের কাছে সেই ডিভাইসটা রেখেছিল, যা দিয়ে নিকি গাড়িগার সব সিক্রেট চুরি করেছে। এবং নিকির কথাতেই সে গুলি চালিয়েছিল। আর এইভাবে হঠাৎ করে গুলি করায় গাড়িগা ঘাবড়ে যায় আর সব টাকা ফেলে ওখান থেকে পালিয়ে যায়। গুলি না চালালে হয়তো গাড়িগা নিকি আর জেস দুইজনকেই মেরে ফেলতো। হসপিটালের দিকে যেতে যেতে নিকির বাবা জেসকে বলে, নিকি তোমাকে সত্যি ভালোবাসে, আর এগুলো আমাদের প্ল্যানের একটা অংশ ছিল। জেস তাদের প্ল্যানিং শুনে পুরো হতবাক হয়ে যায়। আর একটু পরেই তারা হসপিটালের সামনে এসে পৌঁছায়। বন্ধুরা, এরকম ধরনের গল্প শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখুন।